বন্ধুরা, চন্দনপুর একটি ছোট গ্রাম ছিল। মাটির কাঁচা ঘর, ভাঙা রাস্তা, সন্ধ্যাবেলা তাড়াতাড়ি অন্ধকার হয়ে যাওয়া এবং চারপাশে শুধু ক্ষেত আর ক্ষেত। লোকেরা সাধারণ জীবন কাটাত এবং পুরনো রীতিনীতি খুব মানত। এই গ্রামেই জন্ম হয়েছিল অনন্যা বর্মার। তার পরিবার খুব গরিব ছিল। বাবা রামবাবু ক্ষেতে মজুরি করতেন এবং মা সীতা দেবী অন্যদের বাড়িতে কাজ করতেন। সংসারে টাকার অভাব সব সময়ই থাকত, কিন্তু ভালোবাসা আর সংস্কারের অভাব কখনো হয়নি। অনন্যা ছোটবেলা থেকেই খুব বুদ্ধিমতী ছিল। সে পড়াশোনায় এতই ভালো ছিল যে স্কুলে তার নাম নিয়ে আলোচনা হতো। চতুর্থ পঞ্চম শ্রেণীতেও তার খাতা দেখে মাস্টারমশাই বলতেন, যদি এই মেয়েটা পড়াশোনা করে তবে সে একজন বড় অফিসার হতে পারবে। কিন্তু গ্রামের ভাবনা চিন্তা কিছুটা অন্যরকম ছিল। সেখানে লোকেরা বিশ্বাস করত যে মেয়েরা বেশি পড়াশোনা করে কি করবে, তাদের তো শুধু ঘর সামলাতে হবে, রান্না করতে হবে এবং বিয়ের পর স্বামীর ঘরে থাকতে হবে। এই চিন্তাধারার কারণেই গ্রামে আজও বহু মেয়ের পড়াশোনা মাঝপথে থেমে যেত। অনন্যার বাবা মাও এই ধরনের সাধারণ চিন্তার মানুষ ছিলেন। তারা নিজেদের মেয়েকে খুব ভালোবাসতেন ঠিকই, কিন্তু তাদের মনে হতো মেয়েকে বেশি পড়িয়ে কী লাভ। এই কারণেই যখন অনন্যার বয়স মাত্র ১২ বছর ছিল, তখনই দূর সম্পর্কের এক আত্মীয়ের ছেলে অভিষেকের সঙ্গে তার বিয়ে ঠিক হয়ে গিয়েছিল। গ্রামে একে বাল্যবিবাহ বলা হতো। লোকেরা এটিকে ভুল মনে করত না, বরং গর্বের সাথে বলতো যে তাড়াতাড়ি বিয়ে হয়ে গেলে ভালো হয়। অনন্যা সেই সময় এতই ছোট ছিল যে বিয়ের মানেটাও সে ঠিকমতো বুঝত না। সে কেবল হাতে মেহেন্দি লাগিয়ে নতুন পোশাক পরে সবাইকে হাসি মুখে দেখছিল। কিন্তু তার মনে অনেক প্রশ্ন জাগত। আমি পড়াশোনা করব কি করে? বিয়ের পরেও কি আমি স্কুলে যেতে পারব? কিন্তু তার বয়স এত কম ছিল যে সে নিজের কথা বলতেও পারত না। বিয়ে হয়ে গেল, কিন্তু বয়স কম হওয়ার কারণে অনন্যা নিজের বাবার বাড়িতেই রয়ে গেল। তাকে বলা হয়েছিল যে ১৮ বছর হলে তাকে শ্বশুরবাড়ি পাঠানো হবে। এটা শুনে অনন্যার সব স্বপ্ন যেন ভেঙে গেল। সে রোজ স্কুলে যেত, ভালো নম্বর পেত, কিন্তু মনে একটা ভয় থাকত যে ১৮ বছর পর তার জীবন বদলে যাবে এবং সে আর পড়াশোনা করতে পারবে না। অনন্যা পড়াশোনাকে খুব ভালোবাসত। সে চাইত যে সে একদিন বড় অফিসার হবে, পুলিশের পোশাক পরবে, গাড়িতে ডিএসপি লেখা থাকবে এবং লোকেরা তাকে স্যালুট করবে। তার এই স্বপ্ন দেখে স্কুলের শিক্ষক তাকে খুব উৎসাহ দিতেন। অনেকবার মাস্টার মশাই নিজেই তার বাবা মায়ের কাছে গিয়ে বলতেন, রামবাবু, আপনার মেয়ে খুব বুদ্ধিমান, ওকে পড়তে দিন, সে জীবনে বড় কিছু করবে। কিন্তু দারিদ্র্য, গ্রামের ভাবনা এবং পুরনো ঐতিহ্য অনন্যার বাবা মাকে আর এগোতে দিল না। তারা বলতেন, মাস্টারমশাই, আমরা গরিব মানুষ, মেয়ে পড়াশোনা করে কি করবে? ঘরের কাজ শেখুক, সেটাই ওর জন্য ঠিক। ধীরে ধীরে অনন্যা বড় হতে থাকল। যেমনভাবে দুনিয়া বদলাচ্ছিল, তার ভেতরের চিন্তা ভাবনাও বদলাচ্ছিল। সে বইতে অফিসারদের গল্প পড়ত, টিভিতে মহিলা পুলিশ অফিসারদের দেখে তার ভেতরে যেন আগুন জ্বলে উঠত। কিন্তু নিজের বাবা মাকে নিজের কথা বলার সাহস তার ছিল না। তার ভয় হতো যে তারা বকাবকি করবেন বা বলবেন যে মেয়েদের জন্য এত বড় স্বপ্ন দেখা ঠিক নয়। অনেকবার সে নিজের ঘরে একা একা কাঁদত। তার মনে হতো যেন একটি অদৃশ্য দেওয়াল তাকে এগোতে দিচ্ছে না। গ্রামের পরিবেশও এমন ছিল যে কোনো মেয়ে নিজের ইচ্ছা খুলে বলতে পারত না, এমনকি নিজের মাকেও না। বিয়ে হওয়া সত্ত্বেও অভিষেকের সাথে তার কোনো গভীর পরিস্থিতি ছিল না। কিন্তু ১৭ বছর বয়সে সে সাহস করে অভিষেকের সাথে কথা বলল। সে বলল, আমি কি আরও পড়াশোনা করতে পারি? আমি পড়াশোনাকে ভালোবাসি, আমি কিছু হতে চাই। সেই সময় অভিষেক হ্যাঁ বলে দিয়েছিল। তার মনে হয়েছিল যে পরে দেখা যাবে, এখন বারণ করলে সবাই খারাপ মনে করবে। অনন্যা মনে হল যে হয়তো এবার তার জীবনে নতুন ভোর আসবে। ধীরে ধীরে তার বয়স ১৮ বছর হল এবং শ্বশুরবাড়ি পাঠানোর প্রস্তুতি শুরু হয়ে গেল। গ্রামের লোকেরা ঢোল বাজাচ্ছিল, আত্মীয়স্বজন আসছিল, কিন্তু এই কোলাহলের মাঝে অনন্যার মন কাঁদছিল। তার মনে হচ্ছিল যে এবার তার স্বপ্নগুলো বন্ধ ঘরে বন্দী হয়ে থাকবে। শ্বশুরবাড়ি যাওয়ার এক রাত আগে সে নিজের উঠোনে বসে আকাশ দেখছিল। চাঁদ একেবারে পরিষ্কারভাবে জ্বলছিল। সে মনে মনে বলল, হে ভগবান, আমাকে এত সাহস দিও যেন আমি একদিন কিছু একটা হয়ে দেখাতে পারি। যদিও অনন্যার মনে খুব ভয় ছিল, কিন্তু কোথাও গভীরে একটা ছোট আলোও ছিল। সেই আলোটাই তাকে বলছিল যে সে হার মানবে না। সে জানত যে পথ কঠিন হবে, কিন্তু তার স্বপ্ন তার থেকেও বড় ছিল।
অনন্যা এবার তার শ্বশুরবাড়ি করমনগঞ্জে পৌঁছাল। এখানকার পরিবেশ তার গ্রামের মতোই ছিল, কিন্তু কাজ অনেক বেশি ছিল। ঘুম থেকে উঠলেই তার সামনে এত কাজ থাকত যে সে নিজের কথা ভাবতেও পারত না। বাড়ি বড় ছিল, পরিবার বড় ছিল এবং দায়িত্ব তার থেকেও বড়। শাশুড়ি সরস্বতী দেবীর স্বভাব কঠোর ছিল। তিনি ঘরে শৃঙ্খলা চাইতেন। শ্বশুর জগদীশ প্রসাদ পুরনো চিন্তার মানুষ ছিলেন এবং মনে করতেন যে দৌকে শুধু ঘর সংসারই দেখতে হবে। অনন্যার এই নতুন দুনিয়াতে তার পুরনো স্বপ্নটা বেঁচে ছিল। সে অফিসার হতে চাইত। প্রথম কিছুদিন তো ঠিকই কাটল। অনন্যা ধীরে ধীরে কাজ শিখে গিয়েছিল। সে ভোরে উঠে সবার সেবা করত, রান্না করত, জল ভরত, ঘর পরিষ্কার করত এবং ক্ষেতেরও কিছুটা কাজ সামলাত। শাশুড়ি তাকে দেখতেন আর বলতেন, মেয়েটা তো ভালো, কাজও তাড়াতাড়ি শিখে যায়। কিন্তু ভেতর থেকে অনন্যা এক আলাদা যুদ্ধ লড়ছিল। তার পড়ার ইচ্ছা ছিল। সে রাতে কিছুক্ষণ নিজের ঘরের জানলা খুলে আকাশ দেখত এবং ভাবত, আমি কি কখনো আমার স্বপ্ন পূরণ করতে পারব? শুরুতে অভিষেক তার স্বামী তার সাথে ঠিকমতো কথা বলত। সে গ্রামের একটি সরকারি স্কুলে পিয়ন ছিল। তার চাকরি সামান্য ছিল, কিন্তু বাড়ির লোক এদের সামনে নিজেকে বড় দেখানোর চেষ্টা করত। বিয়ের সময় সে অনন্যাকে কথা দিয়েছিল যে সে তাকে পড়তে দেবে, কিন্তু শ্বশুরদাড়ি আসতেই সেই কথাটা ধীরে ধীরে পেছনে চলে গেল। কয়েক মাস পর অনন্যা সাহস জুগিয়ে অভিষেককে বলল, আমি পড়াশোনা করতে চাই, আমি কি আরও পড়তে পারি? অভিষেক চমকে তার দিকে তাকালো। এখন আর কেমন পড়াশোনা, এখানে ঘরের কাজ দেখো, আর পড়াশোনা করার দরকার নেই। অনন্যার বুকে যেন কেউ একটা ভারী পাথর রেখে দিল। সে আস্তে আস্তে বলল, কিন্তু আমি তো ছোটবেলা থেকে পড়েছি, আমি কিছু হতে চাই। অভিষেক বিরক্ত হয়ে গেল। সে রেগে বলল, আমাদের ঘরে কোনো মেয়ে কখনো এত পড়াশোনা করেনি, তোমাকেও করতে হবে না, ঘর সামলাও ব্যাস। সেই দিন থেকে অনন্যা বুঝতে পারল যে এবার তার জন্য পথ কঠিন। কিন্তু সে আশা ছাড়ল না। সে মনে মনে ভাবত যে হয়তো অভিষেক কোনো একদিন বুঝে যাবে। কিন্তু সময় কাটানোর সাথে সাথে অভিষেকের ব্যবহারও বদলাতে থাকল। সে প্রায়ই রেগে থাকত, ছোট ছোট কথায় রাগ করত, কখনো কখনো চিৎকার করত। মনে হতো যেন সে অনন্যার ক্ষমতাকে ভয় পেত, বা হয়তো তার মনে হতো যে যদি অনন্যা এগিয়ে যায় তবে সে পিছিয়ে পড়বে। এক রাতে অনন্যা আবার কথা শুরু করল, অভিষেক, আমি শুধু একটু পড়াশোনা করতে চাই, তুমি চাইলে আমি ঘরের কাজও করব আর পড়াশোনাও করব। অভিষেক কথাটি শোনা মাত্রই তেতে উঠে বলল, তোমাকে আর কতবার বোঝাতে হবে, আমি বলে দিয়েছি, আর কখনো এই কথা বলো না। ধীরে ধীরে এই রাগ আরও বাড়তে থাকল, তর্কাতর্কি ঝগড়ায় পরিণত হতে লাগল। অনন্যার অবস্থা দেখে শাশুড়ি শ্বশুর মাঝে মধ্যে হস্তক্ষেপ করতেন, কিন্তু তারাও এটাই বলতেন যে মেয়ের কাজ ঘর, এটাই ঠিক। এবার অনন্যার মনে আর আগের মতো উৎসাহ ছিল না, কিন্তু তার স্বপ্নের শিখা তখনও নেভেনি। সে চুপ থাকত, কিন্তু ভেতর থেকে ভেঙে যাচ্ছিল। তার মনে হতে শুরু করল যে জীবন তার হাত থেকে পিছলে যাচ্ছে। একদিন একটি বড় ঝগড়ার পর অভিষেক প্রথমবার হাত তুলল। অনন্যার হৃদয়ে যেন হাজার টুকরো হয়ে গেল। এই সেই মানুষ যে একদিন তাকে এগিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল, আজ সেই তাকে আটকাচ্ছিল। অনন্যা কেঁদে ফেলল, কিন্তু সেই কান্না কেউ শুনতে পেল না। ঘরে তাকেই দোষী সাব্যস্ত করা হলো। বউই কিছু বলেছে হয়তো, ঘরে বউই শান্তি নষ্ট করে, এই কথাগুলো তার কানে তীরের মতো বিঁধত। কিছুদিন পর পরিস্থিতি আরও খারাপ হতে লাগল। অভিষেক রোজ ক্ষেত থেকে কাজ করে আসত এবং যে কোনো ছোট বিষয়ে চিৎকার করতে শুরু করত। ধীরে ধীরে তার রাগ অভ্যাসে পরিণত হল। অনন্যা চুপ থাকত, কারণ সে প্রতিটা ঝগড়ার সাথে তার স্বপ্নগুলোকে আরও দূরে সরে যেতে দেখত। তার হৃদয় প্রতি রাতে কাঁদত। দিনে সে অন্যদের সামনে হাসি মুখে থাকত, কিন্তু ভেতরে ভেতরে সে কষ্ট পাচ্ছিল। সে বহুবার ভেবেছে যে যদি সে গ্রাম থেকে বাইরে গিয়ে পড়াশোনা করতে পারত তবে হয়তো জীবনটা বদলে যেত, কিন্তু এই ঘরে তার জন্য এত বড় পদক্ষেপ নেওয়া একেবারেই অসম্ভব ছিল। তার জগৎ শুধু রান্নাঘর, উঠোন এবং চার দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ হয়ে গিয়েছিল। একবার সে নিজের মাকে সব বলার কথা ভাবল, কিন্তু সাথে সাথে থেমে গেল। তার মনে পড়ল যে গ্রামের লোকেরা কি বলবে। মেয়ে বাবার বাড়ি কেন এলো, স্বামী একটু বকেছে তো কি হয়েছে, সংসার টিকিয়ে রাখা উচিত। এই কথাগুলো তাকে আরও অসহায় করে দিত। কিন্তু কষ্ট যত গভীরই হোক না কেন, মানুষের ভেতরে কোথাও না কোথাও একটা ছোট্ট স্ফুলিঙ্গ থাকে যা তাকে এগিয়ে যাওয়ার জন্য ডাকতে থাকে। অনন্যার ভেতরেও এই স্ফুলিঙ্গটি বেঁচে ছিল।
এক রাত অভিষেকের রাগ এবং অপমানের পর অনন্যা শ্বশুরবাড়ির ঘরে একা বসেছিল। জানলা দিয়ে চাঁদের হালকা আলো ভেতরে আসছিল। ঘরের সবাই ঘুমিয়ে পড়েছিল, কিন্তু তার চোখে ঘুম ছিল না। মন ভারী ছিল, হৃদয় দুঃখে ভরা ছিল। কিন্তু একটি জিনিস আগের থেকে বেশি শক্তিশালী ছিল, তার সিদ্ধান্ত। সে ভাবল, আমি যদি এখানেই থেকে যাই তবে আমার জীবন এভাবেই কেটে যাবে। না স্বপ্ন পূরণ হবে, না নিজের সম্মান বাঁচবে। অনন্যা নিজের হাতের তালু দেখল। সেগুলোতে ঘরের কাজের ছাপ ছিল, কখনো উনুনের তাপ, কখনো পরিষ্কারের যন্ত্রণা, কখনো কান্নার রেখা। কিন্তু সে জানত যে এই হাতগুলোতে শক্তি আছে, শুধু তার নিজের জন্য একটি সুযোগ দরকার। তার পা কাঁপছিল, কিন্তু মন ছিল আগের থেকে মজবুত। এই সেই মেয়ে যে একদিন স্কুলে ভালো নম্বর পেত, যাকে মাস্টার মশাই বলতেন যে তার মধ্যে বড় অফিসার হওয়ার ক্ষমতা আছে। আজ সেই মেয়ে অন্ধকার ঘরে নিজের স্বপ্নকে আবার জাগিয়ে তুলছিল। অনন্যা ধীরে ধীরে তার ঘরের পুরনো কাঠের সিন্দুকের ভেতরে হাত ঢুকিয়ে একটি ছোট কাগজ আর পেন বের করল। তার আঙুল কাঁপছিল, কিন্তু সে জানত যে এই নোটটি তার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সে কাগজে লেখা শুরু করল। অভিষেক, যখন আমার বয়স মাত্র 12 বছর ছিল তখনই আমাদের বিয়ে হয়ে গিয়েছিল। আমি কখনো তোমাকে নিজের শত্রু মনে করিনি। তোমার কাছে আশা ছিল যে তুমি আমার পাশে থাকবে, কিন্তু তুমি আমার সাহস ভেঙে দিয়েছ। আমি তোমাকে ছেড়ে চলে যাচ্ছি, কারণ আমার স্বপ্নগুলো আজও বেঁচে আছে। আমি একদিন অফিসার হয়ে ফিরে আসব। প্রতিটি শব্দ তার হৃদয় থেকে বেরিয়ে আসছিল। এই নোটটি লেখা সহজ ছিল না, কারণ এরপর তার জীবন পুরোপুরি বদলে যেতে যাচ্ছিল। নোটটি শেষ করে সে বালিশের পাশে রাখল এবং ধীরে ধীরে ঘর থেকে বের হল। শাশুড়ি, শ্বশুর এবং অভিষেক গভীর ঘুমে মগ্ন ছিল। রাতের বাতাসে ভয়ও ছিল, কিন্তু আজ তার ভয় সাহসে বদলে গিয়েছিল। অনন্যা কাউকে না জাগিয়ে নিজের কিছু দরকারি জিনিস একটি ছোট ব্যাগে রাখল। একজোড়া কাপড়, তার সারা জীবনের সঞ্চয় বাবদ কিছু মুদ্রা এবং একটি পুরনো বই যা তাকে সবসময় প্রেরণা দিত। তারপর সে বাইরে এলো। উঠোনে গভীর নীরবতা। এক মুহূর্তের জন্য তার মনে হলো যে সে ঘরে ফিরে যায়, কিন্তু পরের মুহূর্তেই তার মনে হলো যে যদি আজ সে পা পিছিয়ে নেয় তবে সারা জীবন আফসোস করতে হবে। সে ঘরের দরজার দিকে এগিয়ে গেল। দরজা খুলতেই ঠান্ডা বাতাস তার মুখে এসে লাগল। মনে হলো যেন প্রকৃতি নিজেই বলছে, যা মা, এবার তোর স্বপ্নের দিকে এগিয়ে যা। রাতের অন্ধকারে গ্রামের রাস্তাঘাট শান্ত ছিল। দূরে কোথাও কুকুরের ডাকার আওয়াজ আসছিল। অনন্যা জোরে হাঁটতে শুরু করল। ভয় ছিল, কিন্তু স্বপ্ন তার থেকেও বড় ছিল। স্টেশন গ্রাম থেকে প্রায় 5 কিলোমিটার দূরে ছিল। হেঁটে যাওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। সে নিজের শাড়ির আঁচল কাঁধে শক্ত করে বাঁধল এবং সাহস জুগিয়ে পা বাড়াল। পথে তার বহুবার মনে হয়েছে যে কেউ দেখে না ফেলে, কিন্তু সে থামল না। তার হৃদয়ে শুধু একটি আওয়াজ প্রতিধ্বনিত হচ্ছিল, আমাকে অফিসার হতে হবে, আমাকে নিজের জীবন বদলাতে হবে। প্রতিটি পদক্ষেপের সাথে তার জীবন বদলে যাচ্ছিল। একদিকে ভয় ছিল যে পরিবার কি বলবে, সমাজ কি বলবে, স্বামী কেমন প্রতিক্রিয়া দেবে, কিন্তু অন্যদিকে আশা ছিল যে কোথাও না কোথাও তার ভবিষ্যৎ তার জন্য অপেক্ষা করছে। প্রায় 2 ঘন্টা পর সে স্টেশনে পৌঁছাল। সেখানে কিছু লোক ঘুমোচ্ছিল, কিছু চাওয়ালা জেগেছিল। অনন্যার টিকিট কাউন্টার খুঁজতে একটু সময় লাগল। তার কাছে টাকা খুব কম ছিল, তবুও সে দিল্লির টিকিট কাটল, কারণ সে জানত যে বড় স্বপ্নের জন্য বড় জায়গা চাই। সকাল হওয়ার আগেই ট্রেন এসে গেল। ধুকধুক করা হৃদয়ের সাথে এসে ট্রেনে উঠল। ট্রেনে বসতেই সে অনুভব করল যে সে তার পুরনো জীবনকে পেছনে ফেলে এসেছে। সে জানলার ধারে বসে বাইরে দেখছিল। অন্ধকার ধীরে ধীরে শেষ হচ্ছিল এবং পূর্ব দিক থেকে হালকা আলো দেখা যাচ্ছিল। সূর্যের প্রথম কিরণের সাথে তার মনে হলো যেন তার জীবনও আলোকিত হতে চলেছে। দিল্লি পৌঁছাতে অনেক ঘন্টা লাগল। সে শহরে একেবারে একা ছিল, কিন্তু সাহস তার সাথে ছিল। পেটে খিদে ছিল, শরীরে ব্যথা ছিল, কিন্তু স্বপ্নের শক্তি তাকে এগিয়ে নিয়ে গেল। দিল্লি পৌঁছে প্রথম সমস্যা ছিল থাকার জায়গা। সে বহু জায়গায় খোঁজ করল, কিন্তু ভাড়া খুব বেশি ছিল। অবশেষে সে একটি পরিবার পেল, যারা রাতে তাকে নিজের ঘরে ঝাড়ু মোছার কাজ দিল। এর বিনিময়ে সে একটি ছোট ঘর পেল, যেখানে সে থাকতে পারত। এই ঘর তার রাজমহল ছিল না, ছোট ছিল, স্যাঁতসেঁতে ছিল, কিন্তু তার নিজের মনে হচ্ছিল। এখানেই সে তার জীবনের নতুন অধ্যায় শুরু করল। ভোরবেলা সে 4 বাড়িতে কাজ করত। দুপুরে তার পুরনো বইগুলো নিয়ে পড়াশোনা করত। সন্ধ্যায় আবার কাজে যেত। রাতে ঘুম পুরোপুরি না হলেও সে পড়াশোনা নিয়ে পড়ে থাকত। অনেক সময় ক্লান্তিতে তার শরীর ভেঙে পড়ত,
কিন্তু তার চোখে শুধু একটিই স্বপ্ন জ্বলজ্বল করত, আর তা হল অফিসার হওয়া। সে জানত যে ইউপিএসসির প্রস্তুতি সহজ নয়, কিন্তু তার কোনো সহজ পথ চাইও ছিল না। তার ভরসা ছিল কঠোর পরিশ্রমের ওপর। ধীরে ধীরে সে তার পড়াশোনা মজবুত করল। নতুন বন্ধু পেল যারা তাকে প্রেরণা দিত। কিছু লোক তাকে তুচ্ছ মনে করত, কিন্তু সে কারোর পরোয়া করত না। আর তারপর একদিন সে তার নামের প্রথম ইউপিএসসির ফর্ম পূরণ করল। ইউপিএসসির ফর্ম অনন্যার হাতে ছিল। সে বারবার সেই কাগজটি দেখছিল। কখনো হাসছিল, কখনো তার চোখে ভয় আসছিল। কারণ এটা শুধু একটা ফর্ম ছিল না, এটা ছিল তার নতুন জীবনের টিকিট। সে জানত যে এই রাস্তা সহজ নয়, কিন্তু তার কাছে আর পেছনে ফেরার বিকল্পও ছিল না। দিল্লির জীবনযাত্রা কঠিন ছিল। ভোর 4টায় উঠে সে তার কাজ শুরু করত। 4-5টি বাড়িতে ঝাড়ু মোছা, বাসন মাজা, বৃদ্ধদের সেবা সব কিছু সময় মতো করতে হতো। এই কাজগুলো থেকে সে যে 1000 থেকে 2000 টাকা পেত, তা দিয়েই খাওয়া দাওয়া থেকে শুরু করে পড়াশোনার খরচ চালাতে হতো। সন্ধ্যা হতে হতে ক্লান্তি তার শরীরকে ভেঙে দিত, কিন্তু যেই সে তার ছোট ঘরে ঢুকত, সেই মুহূর্তেই তার ভেতরে নতুন শক্তি আসত। ঘরে একটি বাল্ব, একটি ভাঙা চেয়ার এবং একটি পুরনো টেবিল ছিল। সেখানেই বসে সে গভীর রাত পর্যন্ত পড়তে থাকত। তার কাছে কোচিং নেওয়ার টাকা ছিল না, কিন্তু সে হার মানেনি। পুরনো বই কিনল, লাইব্রেরির পাস বানালো এবং সেখানেই বসে সারা দিন পড়াশোনা করত। অনেক সময় খিদে পেত, কিন্তু সে জল খেয়ে নিজেকে সামলে নিত। অনেক সময় ঘুমের কারণে চোখ বন্ধ হয়ে যেত, কিন্তু সে মুখ ধুয়ে আবার পড়তে বসত। কয়েক মাস পর সে বুঝতে পারল যে ইউপিএসসি শুধু বইয়ের পরীক্ষা নয়, এটা ধৈর্য, কঠোর পরিশ্রম এবং মানসিক শক্তির পরীক্ষা। অনেক লোক সাহস হারিয়ে ফেলত, কিন্তু অনন্যার নিজের ওপর বিশ্বাস ছিল। প্রথমবার সে পরীক্ষা দিল। এক্সাম সেন্টারে সে খুব নার্ভাস ছিল। হলে বসে থাকা সব ছেলে মেয়েকে শিক্ষিত এবং আত্মবিশ্বাসী দেখাচ্ছিল। তাদের মধ্যে অনেকেই বড় শহরে পড়াশোনা করেছিল, যাদের কাছে দামি কোচিং নোটস ছিল। অনন্যা ভাবছিল, আমি কি এদের সবার সামনে টিকতে পারব? কিন্তু পরের মুহূর্তেই সে নিজেকে বোঝালো যে এতটা পথ একা হেঁটে এসেছে, সে এই পরীক্ষাও দিতে পারবে। সে মন দিয়ে পরীক্ষা দিল। যখন ফল বের হলো, তখন সে প্রিলিমসে ব্যর্থ হল। তার নাম তালিকায় ছিল না। তার হাত কাঁপতে লাগল, পায়ে যেন আর জোর ছিল না। ঘরের বাল্ব নিভে গিয়েছিল এবং তার ভেতরের আলো যেন কমে আসতে লাগল। সেই রাতে সে খুব কাঁদল। ছোট ছোট কান্নার শব্দে তার কষ্ট লুকানো ছিল। তার মনে হলো যে জীবন আবার তার সাথে খেলা করছে। তার বাবা মায়ের মুখ মনে পড়ল, শ্বশুরবাড়ির কথা মনে পড়ল, স্বামী অভিষেকের মারধর এবং অপমান মনে পড়ল। এক মুহূর্তের জন্য তার মনে হলো যে সব শেষ হয়ে গেল। ঠিক তখনই তার ঘরের দরজায় টোকা পড়ল। অন্যদিকে তার প্রতিবেশী মেয়ে নেহা ছিল, যে নিজেও 4 বছর ধরে ইউপিএসসির প্রস্তুতি নিচ্ছিল। নেহা অনন্যার অবস্থা দেখে বলল, অনন্যা, হার মানিস না। প্রথম চেষ্টায় সফল হওয়া খুব কঠিন। তুই 1 বছরে যা করেছিস তা কোনো সহজ রাস্তা বেছে নেওয়া লোক করতে পারত না। তোর পরিশ্রম ভুল পথে যাচ্ছে না, শুধু আর একবার চেষ্টা কর। নেহার কথাগুলো অনন্যার মনকে ছুঁয়ে গেল। সে চোখ মুছল এবং ভাবল, আমি আমার জীবন বদলেছি, তবে একটি পরীক্ষা কেন আমার থেকে আমার জয় ছিনিয়ে নেবে? পরের দিনই সে আবার লাইব্রেরিতে গেল, আবার বই খুলল, আবার কঠোর পরিশ্রম শুরু করল। এবার আগের থেকে আরও বেশি আগ্রহের সাথে। সকালে কাজ, দুপুরে পড়াশোনা, সন্ধ্যায় কাজ, রাতে পড়াশোনা। এই রুটিন আবার শুরু হলো। কখনো কখনো শরীর জবাব দিয়ে দিত, কখনো মন ভারাক্রান্ত লাগত। কিন্তু ঘরের ওপরের দেওয়ালে সে একটি কাগজ সেটে রেখেছিল, একদিন আমি ডিএসপি হব। সে রোজ সেটা দেখত এবং নিজেকে সামলে নিত। দ্বিতীয়বার পরীক্ষার সময় এলো। অনন্যা এবার তার পুরো শক্তি লাগালো। তার মন বলছিল, ভাগ্য হয়তো আমাকে 1 বছর আটকে রেখেছে, কিন্তু সব সময় আটকাতে পারবে না। পরীক্ষা শেষ হলো, এবার অপেক্ষা শুরু হলো। দিন কেটে যেতে থাকল। ফল প্রকাশের দিনে তার শ্বাস দ্রুত হয়ে গেল। সে কম্পিউটার স্ক্রিনে নিজের রোল নম্বর খুঁজছিল, বারবার পাতা ওপর নিচ করছিল, কিন্তু দেখতে পাচ্ছিল না। অবশেষে সে আস্তে করে চোখ বন্ধ করল এবং আবার দেখল, তার নাম তালিকায় ছিল। প্রথমে সে বিশ্বাসই করতে পারল না। সে নেহাকে ডাকল, দেখ, এখানে আমার নাম আছে কি? নেহা কম্পিউটার স্ক্রিন দেখল এবং আনন্দের সাথে চিৎকার করে উঠল, অনন্যা, তুই করে দেখালি, তুই পাশ হয়ে যাচ্ছিস। অনন্যার চোখ থেকে জল বেরিয়ে এলো,
কিন্তু এবার এই জল কষ্টের ছিল না, আনন্দের ছিল। তার পরিশ্রম সফল হয়েছিল। কয়েকদিন পর ফাইনাল র্যাঙ্ক এলো। সে এত ভালো নম্বর পেয়েছিল যে তাকে ডিএসপি এর পদ দেওয়া হলো। সরকারের পক্ষ থেকে গাড়ি, সরকারি বাসস্থান এবং পোশাক সব তার নামে হয়ে গেল। যখন সে প্রথমবার তার পোশাক পরল, তখন সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখতেই থাকল। পোশাকে তার মুখ উজ্জ্বল দেখাচ্ছিল। তার চোখে সেই গর্ব ছিল যা কেবল কষ্ট করে লড়াই করে জেতার পরেই পাওয়া যায়। তার মনে পড়ল, এই সেই মেয়ে যে কয়েক বছর আগে ঘর ছেড়ে অন্ধকারে পালিয়েছিল। আজ সে মানুষের নিরাপত্তার দায়িত্ব নিতে যাচ্ছিল। সে আকাশের দিকে তাকাল এবং শুধু বলল, ধন্যবাদ ভগবান, আমার পরিশ্রম তার গন্তব্যে পৌঁছে গেল। বন্ধুরা, ডিএসপি হওয়ার পর অনন্যার জীবন একেবারে বদলে গিয়েছিল। এবার তার কাছে সরকারি গাড়ি ছিল, পোশাক ছিল, সম্মান ছিল এবং সমাজে একটি পরিচয় ছিল। লোকেরা তাকে দূর থেকে স্যালিউট করত। সব জায়গায় তার মানসম্মান বেড়ে গিয়েছিল। কিন্তু তার হৃদয়ে একটি প্রশ্ন সবসময় রয়ে যেত, অভিষেক কোথায়? সে কেমন আছে? শ্বশুরবাড়ি গিয়েছিল, কিন্তু ঘর খালি পেয়েছিল। দরজায় তালা ঝুলানো ছিল। আশেপাশের লোকেরা শুধু এতটুকুই জানিয়েছিল যে অভিষেক এবং তার পরিবার কোনো কারণে গ্রাম ছেড়ে হঠাৎ কোথাও চলে গেছে। কিন্তু কী কারণে তা কেউ জানত না। এই কথাটি অনন্যার মনে যেন গেঁথে গিয়েছিল। তার জীবন হয়তো গুছিয়ে উঠেছিল, কিন্তু স্বামীর খোঁজ না থাকাটা তার হৃদয়ে একটি শূন্যতা সৃষ্টি করত। সে সবসময় এটাই ভাবত, এত বছরে সে আমাকে খোঁজার চেষ্টা করল না কেন? সে ঠিক আছে তো? এরই মধ্যে একদিন সরকারের পক্ষ থেকে একটি নির্দেশ এলো। বৃন্দাবনে হতে চলা একটি বড় ধর্মীয় অনুষ্ঠানে নিরাপত্তা ব্যবস্থা সামলানোর জন্য তাকে পাঠানো হচ্ছে। বৃন্দাবন এমন একটি জায়গা যেখানে রোজ কোটি কোটি ভক্ত দর্শন করতে আসে। সরু গলি, রাস্তা ভিড়ে ঠাসা এবং প্রতি পদে ভক্তদের ভিড়। এখানে নিরাপত্তা সামলানোর জন্য শক্তিশালী মন এবং তীক্ষ্ণ বুদ্ধির প্রয়োজন ছিল। ডিএসপি অনন্যাকে দেখে সবার ভরসা ছিল যে সে এই দায়িত্ব ভালোভাবে পালন করবে। অনন্যা বৃন্দাবনে পৌঁছাল। প্রথমবার সে সেখানকার গলি, মন্দির এবং ঘাটগুলো এত কাছ থেকে দেখল। রঙিন ফুলের মালা পরা মানুষ, চারপাশে রাধে রাধের ধ্বনি এবং ভক্তদের সমুদ্র। অনন্যা সেখানে একটি অদ্ভুত শান্তি অনুভব করল। কিন্তু সে জানত না যে এখানেই তার জীবনের সবথেকে বড় সত্যটি সামনে আসতে চলেছে। নিজের কাজ বোঝার জন্য সে নিজেই মাঠে নামল। সাধারণত অফিসাররা দূর থেকে দেখেন, কিন্তু অনন্যা সেই ধরনের অফিসার ছিল না। সে সব জায়গায় গিয়ে নিজেই পরিদর্শন করছিল। অনেক মন্দিরের বাইরের নিরাপত্তা, ভিড়ের চাপ, মানুষের সারি সবকিছু খুঁটিয়ে দেখছিল। দুপুরের দিকে সে বাঁকেবিহারী মন্দিরের পাশ দিয়ে যাচ্ছিল। এই এলাকায় সবথেকে বেশি ভিড় থাকত। লোকেরা দূর দূর থেকে আসত এবং অনেক সাধুসন্ত সেখানেই বসে ভজন গাইতেন। কিছু গরিব লোকও ভিক্ষা করে পেট চালাত। হঠাৎ অনন্যার চোখ পড়ল পুরনো কাপড় পরা, খুব নোংরা এবং ভীষণ দুর্বল একটি লোকের ওপর। সে রাস্তার ধারে মাটিতে বসে ভিক্ষা করছিল। তার চুল এলোমেলো ছিল, দাড়ি লম্বা ছিল, কাপড় ছেঁড়া ছিল এবং মুখ এমন খারাপ অবস্থায় ছিল যে যে কেউ তাকে দেখলে দুঃখিত হয়ে যেত। শুরুতে অনন্যা মনোযোগ দিল না। এমন গরিব লোক সেখানে অনেকেই দেখা যেত। কিন্তু যেই সে তার পাশ দিয়ে এগিয়ে গেল, লোকটি তার হাত বাড়িয়ে বলল, মাতাজি, কিছু দান দিন। তার কণ্ঠস্বর এতটাই ভেঙে যাওয়া ছিল যে চেনা মুশকিল। কিন্তু অনন্যার কানে সেই আওয়াজটি বিঁধে গেল। তার মনে হল এই আওয়াজ কোথাও শোনা। সে থেমে গেল। ধীরে ধীরে লোকটির মুখের দিকে তাকাল। প্রথমে কিছু বুঝতে পারল না। তারপর তার চোখ সেই লোকটির হাতের ওপর পড়ল। হাতের তালুতে একটি পুরনো কাটা দাগ ছিল। এই সেই দাগ ছিল। অভিষেকের হাতেও ঠিক এমন একটি দাগ ছিল। অনন্যার বুক হঠাৎ জোরে ধরফর করে উঠল। সে ঝুঁকে লোকটির মুখ ভালো করে দেখল। নোংরার মাঝে লম্বা দাড়ির আড়ালে দুর্বল চোখের ভেতরে তাকে সেই মুখটিই দেখা গেল যাকে সে বহু বছর আগে ছেড়ে এসেছিল। সেই লোকটি আর কেউ নয়, তার স্বামী অভিষেক ছিল। অনন্যার পায়ের তলার মাটি যেন সরে গেল। সে কিছুক্ষণের জন্য সেখানেই দাঁড়িয়ে রইল। মনে হল যেন পৃথিবী থেমে গেছে। এই সেই ব্যক্তি যে একদিন তাকে স্বপ্ন পূরণ করতে বাধা দিয়েছিল। এই সেই ব্যক্তি যার রাগে তার হৃদয় ভেঙে গিয়েছিল। আর আজ সেই ব্যক্তি বৃন্দাবনের রাস্তায় ভিক্ষা করছিল। অভিষেকের চোখ যেই ডিএসপি এর পোশাক পরা অনন্যার ওপর পড়ল, সে ঘাবড়ে গেল। প্রথমে তো সে বুঝতেই পারল না যে এটা কে। তারপর কয়েক সেকেন্ড পর তার চোখ কপালে উঠল। সে কাঁপতে কাঁপতে বলল, অনন্যা, এ সত্যি? তার কণ্ঠস্বর থেমে থেমে বেরোচ্ছিল।
তার চোখে লজ্জা, ভয় এবং অনুশোচনা সব মিশে গিয়েছিল। অনন্যা তাকে দেখে ভেতর থেকে ভেঙে গেল, কিন্তু সে নিজেকে সামলে নিল। তার দলের লোক ভাবল যে এটা হয়তো কোনো পাগল লোক। তারা তাকে দূরে সরানোর চেষ্টা করল। অনন্যা সাথে সাথে বলল, দাঁড়াও, একে ছোবে না, ইনি আমার স্বামী। এই কথা শুনে তার সাথে থাকা পুলিশ কর্মীরা একেবারে চমকে গেল। তারা এত বড় অফিসারের স্বামীকে এই অবস্থায় দেখে কিছু বলতেও পারল না। অনন্যা অভিষেকের কাছে গিয়ে আস্তে আস্তে বলল, এই হাল কি করে হলো তোমার? অভিষেকের চোখ থেকে জল ঝরতে শুরু করল। সে মাথা নিচু করে বলল, আমার ভুলগুলো আমাকে এই অবস্থায় এনে দিয়েছে। আমার রাগ, আমার অহংকার সব শেষ করে দিয়েছে। আমি তোমাকে খুঁজছিলাম, কিন্তু কখনো খুঁজে পাইনি। আমি সব হারিয়ে ফেলেছি। অনন্যা তার কথা শুনে পাথরের মতো দাঁড়িয়ে রইল। যে মানুষটা একদিন তাকে থামিয়ে দিয়েছিল, তাকে অপমান করেছিল, আজ সেই তার সামনে একজন ভিখারির মতো দাঁড়িয়েছিল। সেই মুহূর্তে অনন্যা অনুভব করল, জীবন তার নিজের হিসাবে মানুষকে তার ভুলের জবাব অবশ্যই দেয়। অভিষেক মাটিতে বসেছিল, তার কাপড় নোংরা ছিল, শরীর দুর্বল ছিল এবং মুখে গভীর লজ্জার ছাপ ছিল। এটা সেই অভিষেক ছিল না যাকে অনন্যা একদিন ছেড়ে গিয়েছিল। আজ তার সামনে এক ভেঙে যাওয়া মানুষ বসেছিল, যার চোখে শুধু অনুশোচনা ছিল। অনন্যা কয়েক মিনিট চুপ করে রইল। তার মনে অনেক অনুভূতি একসাথে ঘুরছিল, পুরনো কষ্ট, অপমান, আঘাত এবং একই সাথে মানুষত্বের একটি হালকা স্ফুলিঙ্গ। সে ভেবেছিল যে যদি কখনো অভিষেকের সাথে দেখা হয় তবে সে হয়তো রাগ করবে, কিন্তু আজ যখন সে এই অবস্থায় তাকে দেখল, তখন তার ভেতরে দয়া এবং সহানুভূতি দুটোই জেগে উঠল। অভিষেক কাঁপানো গলায় বলল, অনন্যা, তোমাকে দেখে আমি বুঝে গেছি যে ভগবান আমাকে আমার ভুলের ফল দিয়ে দিয়েছেন। তুমি এগিয়ে গেছ, আর আমি এখানে রাস্তায় এসে গেছি। সে কেঁদে উঠল। জল তার মুখের নোংরার সাথে মিশে ঝরে পড়তে লাগল। সে তার হাত দিয়ে মুখ ঢেকে বলল, তুমি যা সহ্য করেছ তা সব আমার জন্য ছিল। আমি তোমাকে বারবার থামিয়েছি, তোমার স্বপ্ন ভেঙেছি। আজ মনে হচ্ছে যে যদি আমি তোমার পাশে থাকতাম তবে আমার জীবনও আরও ভালো হতো। আমি নিজের হাতে সব নষ্ট করে দিয়েছি। অনন্যা গভীর শ্বাস নিল। সে তার পাশে বসল যাতে লোকেরা তাকে দেখে ভয় না পায়। আস্তে করে সে জিজ্ঞাসা করল, ঘরে কি হয়েছিল? তোমরা হঠাৎ কোথায় উধাও হয়ে গেলে? অভিষেক চুপি চুপি উঠে তার দিকে তাকাল। সে জানাল, তুমি চলে যাওয়ার কয়েক মাস পর একটা দুঃখজনক দুর্ঘটনা ঘটে গেল। আমার বাবা মা মারা গেলেন। আমি একেবারে একা হয়ে গেলাম। এরপর আমি ভেতর থেকে ভেঙে গিয়েছিলাম। রাগ আমার স্বভাবের অংশ হয়ে গিয়েছিল এবং সেই রাগই আমাকে পথ থেকে বিচ্যুত করে দিল। সে বলতে বলতে থেমে গেল। বলা দিয়ে আওয়াজ বেরোচ্ছিল না। কিছুক্ষণ পর নিজেকে সামলে নিয়ে সে আবার বলল, আমি খারাপ লোকেদের সাথে মিশে গেলাম। নেশার অভ্যাস হয়ে গেল, বাড়ি বিক্রি হয়ে গেল, জমি চলে গেল। আমি আমার শেষ রোজগারও মদে নষ্ট করে দিলাম। শেষ পর্যন্ত আমার কাছে কিছুই রইল না। কোনো আশ্রয় ছিল না, কোনো বন্ধু ছিল না, শুধু একাকিত্ব ছিল। অনন্যা মন ভরে এলো। সে ভাবেনি যে অভিষেকের অবস্থা এত খারাপ হয়ে গেছে। দুনিয়াতে কোটি কোটি লোক ভুল করে, কিন্তু খুব কম লোক নিজের ভুল স্বীকার করে। অনন্যা ধীরে করে বলল, অভিষেক, তুমি ভুল করেছ, এটা সত্যি, কিন্তু এটাও সত্যি যে তুমি মানুষ এবং মানুষ ভুল করে। যদি তুমি সত্যি সত্যিই বদলাতে চাও তবে জীবন তোমাকে আরও একটি সুযোগ অবশ্যই দেবে। অভিষেক মাথা তুলে তার চোখে তাকাল। তার কণ্ঠস্বর ভেঙে যাচ্ছিল। তুমি কি আমাকে এই অবস্থা থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে? আমি জানি যে আমি তোমার যোগ্য নই, কিন্তু আমি আবার বাঁচতে চাই। তোমাকে দেখে সাহস পাচ্ছি। অনন্যা তার কাঁধে হাত রাখল। সে বলল, আমি তোমাকে ঘরে ফিরিয়ে ডাকছি না, আর না আমি সাথে সাথে সবকিছু ভুলে যেতে পারি, কিন্তু আমি তোমাকে উঠতে সাহায্য অবশ্যই করব। বদলানোর সিদ্ধান্ত তোমাকে নিতে হবে, শুধু রাস্তাটা আমি দেখাব। অভিষেক কেঁদে উঠল। সে হাত জোর করে বলল, আমি বদলে যাব অনন্যা, শুধু আমাকে একবার আশ্রয় দাও, আমি নিজেকে প্রমাণ করব। সেই মুহূর্তে বৃন্দাবনের বাতাস যেন থেমে গেল। কোথাও দূরে মঙ্গলা আরতির ঘণ্টার আওয়াজ আসছিল। পুরো পরিবেশ শান্ত ছিল, যেন ভগবান নিজেই এই মুহূর্তের সাক্ষী। অনন্যা সাথে সাথে তার দলকে নির্দেশ দিল, অভিষেককে দ্রুত পরিষ্কার পরিচ্ছন্ন করানো হোক, তাকে খাবার খাওয়ানো হোক এবং ডাক্তার দেখানো হোক।
মাত্র কয়েক ঘন্টার মধ্যে অভিষেকের মুখ কিছুটা পরিষ্কার হল, দাড়ি কামানো হল, চুল ঠিক করা হল, কাপড় বদলানো হল। এবার সে আগের মতো না লাগলেও অন্তত মানুষের মতো দেখাচ্ছিল। অনন্যা তাকে নিয়ে কাছেই একটি পুনর্বাসন কেন্দ্রে গেল। এখানে লোকেরা নেশা থেকে বেরিয়ে এসে জীবন আবার শুরু করার চেষ্টা করে। কেন্দ্রের কর্মচারী অনন্যার দিকে তাকিয়ে বললেন, ম্যাডাম, আমরা ওর পুরো চিকিৎসা করব, শুধু সময় লাগবে, তবে ইনি এখানে ভালো পরিবেশ পাবেন। অভিষেক ভয় পেয়ে বলল, তুমি আমাকে ছেড়ে চলে যাবে না তো? অনন্যা হাসল। সে বলল, না, কিন্তু আমি তোমাকে সেই জীবনে ফিরিয়ে নিয়ে যাব না যেখান থেকে আমি পালিয়ে এসেছিলাম। তোমাকে প্রথমে নিজেকে শুধরাতে হবে। যখন তুমি নিজের জীবন সামলে নিতে পারবে, তখন আমরা দুনিয়াকে বলবো যে ভুল করা মানুষ যদি সত্যি অনুতাপ করে তবে জীবন তাকে দ্বিতীয় সুযোগ দেয়। অভিষেক মাথা নিচু করে হ্যাঁ বলল। তার চোখে আশার আলো ছিল, যা বহু বছর ধরে নিভে গিয়েছিল। কয়েক সপ্তাহের মধ্যে তার চিকিৎসা শুরু হল। ধীরে ধীরে তার মধ্যে পরিবর্তন আসতে লাগল। সে সময়মতো ওষুধ খেত, যোগব্যায়াম করত, পরামর্শদাতাদের সাথে কথা বলত। সে জানত যে এই লড়াই সহজ নয়, কিন্তু সে এটাও জানত যে এই সুযোগ তাকে অনন্যা দিয়েছে এবং সে এটা হারাতে চাইত না। অনন্যা প্রতি সপ্তাহে তার সাথে দেখা করতে আসত। তাকে দেখে, কথা শুনে সে বুঝতে পারত যে মানুষ যতই নিচে পড়ে যাক না কেন, যদি সে বদলাতে চায় তবে বদলাতে পারে। কয়েক মাস পর অভিষেক পুরোপুরি সুস্থ হয়ে গেল। এবার সে এক পরিবর্তিত মানুষ, শান্ত, বুদ্ধিমান, দায়িত্বশীল এবং বিনয়ী। একদিন সে অনন্যাকে বলল, তোমার জন্যই আমি আবার বাঁচার সাহস পেলাম। যদি তুমি না পেতে তবে হয়তো আমি সবসময় সেখানেই ভিক্ষা করতাম। অনন্যা হাসল এবং বলল, ভালো এবং মন্দ প্রতিটি মানুষের ভেতরেই থাকে। তুমি মন্দের ওপর জয় পেয়েছ, এটাই সবথেকে বড় কথা। জীবন সবসময় আরও একটি সুযোগ দেয়, শুধু আমরা সেটা চিনতে পারি না। সেই দিন অনন্যা যখন বৃন্দাবন থেকে ফিরে যাচ্ছিল, তখন তার চোখে সন্তুষ্টি ছিল। সে শুধু নিজের স্বপ্ন পূরণ করেনি, সে একটি ভেঙে যাওয়া জীবনকেও সামলে নিয়েছিল। অনন্যার এই গল্পটি শুধু একটি মেয়ের সাফল্যের গল্প নয়, বরং এটা জীবনের গভীর সত্যও বোঝায়। এটা বলে যে মানুষের কঠোর পরিশ্রম, সাহস এবং ভালো উদ্দেশ্য যে কোনো পরিস্থিতিকে বদলে দিতে পারে। পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, যদি উদ্দেশ্য মজবুত হয় তবে গন্তব্যে অবশ্যই পৌঁছানো যায়। সবথেকে প্রথম শিক্ষা এটি যে জীবন কারোর কথায় থেমে থাকে না, বরং আপনার সিদ্ধান্ত অনুযায়ী চলে। অনন্যার বাবা মা, তার গ্রাম, তার স্বামী সবাই তাকে থামাতে চেয়েছিল। কেউ তার স্বপ্নকে গুরুত্ব দেয়নি, কিন্তু সে সাহস হারায়নি। সে ভেবেছিল যে যদি সে নিজের জন্য কিছু না করে তবে তার জীবন সব সময় অন্যের সিদ্ধান্তের নিচে চাপা পড়ে থাকবে। তাই জীবনে সবথেকে জরুরি হল নিজের স্বপ্নের মূল্য বোঝা এবং সেগুলোর জন্য পদক্ষেপ নেওয়া। দ্বিতীয় বড় শিক্ষা হল যে কারোর নিন্দা বা বাধা আপনাকে থামাতে পারে, কিন্তু আপনার পরিশ্রম আপনাকে এগিয়ে নিয়ে যেতে পারে। অনন্যা তার স্বামীর কাছে অপমানিত হয়েছিল, সে কটাক্ষ শুনেছিল, তার ওপর হাত তোলা হয়েছিল, তাকে স্বপ্ন থেকে দূরে করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু সে এই সব কিছুকে তার শক্তি বানিয়ে নিল। সে ভাঙলও না, থামলও না। এটা দেখায় যে দুনিয়া আপনার বিরুদ্ধে যেতে পারে, কিন্তু যদি আপনি নিজের সাথে থাকেন তবে আপনি জিতবেন। তৃতীয় পাথা যা এই গল্প শেখায় তা হল ভুল মানুষের দ্বারাই হয়, কিন্তু শুধরানো মানুষেরই কাজ। অভিষেক ভুল করেছিল, সে অনন্যাকে আঘাত করেছিল, তার স্বপ্ন ভেঙেছিল। কিন্তু যখন জীবন তাকে সত্যি দেখালো তখন সে নিজের ভুল স্বীকার করল। প্রতিটি মানুষের মধ্যে বদলানোর ক্ষমতা থাকে। যদি কেউ সত্যি অনুতাপ করে এবং নিজেকে বদলায় তবে তারও একটি সুযোগ পাওয়া উচিত। এটাই মানুষত্ব। চতুর্থ শিক্ষা এটি যে পুরুষ বা মহিলা উভয়েরই স্বপ্ন দেখার এবং সেগুলোকে পূরণ করার অধিকার আছে। সমাজ প্রায়ই মেয়েদের পেছনে ঠেলে দেয়, তাদের পড়াতে দ্বিধা করে। কিন্তু এই গল্প দেখায় যে একটি মেয়েও ততটাই করতে পারে যতটা একজন ছেলে। অনন্যা শুধু নিজেকেই সামলায়নি, বরং নিজের স্বামীকেও জীবনে ফিরে আসার রাস্তা দেখালো। এটা বলে যে মহিলারা দুর্বল নন, তারা পরিস্থিতির ঊর্ধ্বে ওঠার শক্তি রাখেন। শেষে সবথেকে বড় শিক্ষা হল জীবনে পড়ে যাওয়া খারাপ নয়, পড়ে গিয়ে উঠে দাঁড়ানো জরুরি। অভিষেক পড়ে গিয়েছিল, ভেঙে গিয়েছিল, একা হয়ে গিয়েছিল, সব হারিয়েছিল, কিন্তু সে হার মানেনি। সে নিজেকে বদলালো এবং নতুন শুরু করল। যদি আপনি জীবনে একবার ভুল করে যান তবে নিজেকে শেষ মনে করবেন না। প্রতিটি দিনই একটি নতুন সুযোগ।
এই গল্প থেকে আমরা এটাও বুঝতে পারি যে দয়া, ক্ষমা এবং মানুষত্ব যে কোনো সম্পর্ককে আবার জোড়া লাগাতে পারে। অনন্যা পুরনো বিদ্বেষকে সরিয়ে রেখে মানুষত্বকে বেছে নিল, এটাই তাকে মহান করে তোলে। তাই এই গল্পের সবথেকে গভীর শিক্ষা এটিই: কঠোর পরিশ্রম করুন, সাহস হারাবেন না, মন বড় রাখুন এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিন। জীবন অবশ্যই বদলাবে, একটু সময় লাগে, কিন্তু পরিবর্তন অবশ্যই আসে।